ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। দু অক্ষরের শব্দ কৃষি, কিন্তু জগৎটা তো বিশাল, তাই কৃষি দর্শনের প্রত্যেকটা আলোচনার বিষয় কিন্তু একেবারে ভিন্ন। আজকে আমরা জলদি আলুর চাষ নিয়ে বিস্তারিতভাবে জানব। আমাদের সঙ্গে আছেন ডক্টর অরুণ কুমার বারিক, অধ্যাপক, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। এই জলদি জাতের আলু চাষ করতে গেলে কোন কোন বিষয়গুলোর উপরে একটু নজর দিতে হবে? আমাদের দেখতে হবে যে জলদি জাতের আমরা আলু লাগাবো সেইখানটা আমরা করতে গেলে দেখতে হবে যে জমির অবস্থানটা কীরকম, অর্থাৎ উঁচু আর মাঝারি অবস্থানযুক্ত জমি আমাদের বেছে নিতে হবে। আর জলদি জাতের আলু লাগাবো তখন আরও দেখব যে আমরা যে জমিতে ফসল চাষ করছি বর্ষাকালে, সেই ফসলগুলো একটু ধান যদি হয়, সেটা খুব জলদি জাতের ধান হতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি সেই ফসলটা তুলে নিয়ে আমরা জলদি আলু লাগাতে পারব। মাটি কীরকম হবে? মাটি সাধারণত যে বালি দোআঁশ মাটিটা খুব উপযুক্ত এই জলদি আলু চাষের জন্য। এবং আরও দেখতে হবে যে ওই মাটির বা ওই জমিতে জলসেচ আছে এবং জল নিকাশি ব্যবস্থা খুব ভালো আছে। অর্থাৎ জল দাঁড়ানো যাবে না? জল দাঁড়ানো যাবে না, কারণ সেই সময় হয়তো দু এক পশলা যদি বৃষ্টি হয়, সেই সময় যাতে জলটা নিকাশ করা যায় সেরকম ব্যবস্থা রাখতে হবে। বীজ লাগানোর সময়টা আমরা এই জলদি জাতের আলুর কথা বলতে গেলে বলতে হবে যে একটু তাড়াতাড়ি, অর্থাৎ আশ্বিন মাসের শেষের দিকে, অর্থাৎ যখন বৃষ্টি প্রায় থেমেই যায়, কার্তিক মাসের প্রথম আমরা এটা যদি লাগাই, তাহলে এটা সময় লাগে প্রায় 70 দিনের মতো সময় লাগে। তাহলে তাড়াতাড়ি যদি আমরা লাগাতে পারি, তাহলে 70 দিনের মধ্যে আমরা আলুটা তুলে নিয়ে যদি বাজারজাত করি, তাহলে কিন্তু ভালো আমরা লাভ পাবো। এই যে জমি তৈরির কথা বললেন বা বীজ লাগানোর একটা নির্দিষ্ট সময় আছে, কিভাবে লাগাতে হবে বা কিভাবে কাজটা করতে হবে? এই জলদি জাতের আলুর ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি আমরা বিঘা প্রতি আর কি 2 কুইন্টাল মতো বীজ লাগবে, মানে বীজ আলুটা লাগবে। সেই 2 কুইন্টাল বীজ আলু আমরা 1 বিঘা জমিতে যদি লাগে, তো সেখানে আমরা সারি থেকে সারির দূরত্ব আমরা সাধারণত 1.5 ফুট অন্তর অন্তর করব। আর একই সারির মধ্যে গাছ থেকে গাছের দূরত্ব আমরা 6 ইঞ্চি রাখবো। তো এইভাবে সারি এবং গাছের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রেখে আমরা আলুটা লাগাবো। কি কি জাতের আলু চাষ করা যেতে পারে? সাধারণত দেখা গেছে যে কুফরি, চন্দ্রমুখী এবং এই যে আরও কিছু জাত আছে, সেগুলো চন্দ্রমুখীটাই বেশি লাগানো হয়, খুব তাড়াতাড়ি। এটা জলদি জাতের, এটা প্রায় 70 থেকে 75 দিনের মধ্যে আমরা এটাকে ফলন পাবো আমরা। একটা কথা কৃষক বন্ধুরা জানেন, কিন্তু তবু বারবার এটা বলা উচিত বা শোনা উচিত যে বীজ লাগানোর আগে বীজ শোধনের প্রয়োজনীয়তাটা কেন? কারণ হচ্ছে এই যে আলুতে, বিশেষ করে আলু বলবো কেন, সমস্ত ফসলেই আলুতে আমরা দেখেছি যে কিছু বীজ বাহিত রোগ আছে। সেগুলো যদি আমরা বীজ শোধন না করি, তাহলে ওই বীজের মাধ্যমে এই রোগ আবার গাছে আসবে এবং তখন সেখানে আলুর ফলন কমে যাবে এবং আলুর বিভিন্ন রোগ হওয়ার জন্য কি হবে, চাষি বা কৃষক বন্ধু ভালো লাভ পাবেন না। কিভাবে করতে হবে? সেই জন্য আমাদের বীজ শোধন খুবই প্রয়োজন। এবং এই বীজ শোধন করি আমরা বিভিন্ন পারদ ঘটিত ওষুধ আছে, সেগুলো আমরা দেখেছি অ্যাগালল 6, ব্যাগালল 6 বলে কিছু ওষুধ আছে, এগুলো বাজারে পাওয়া যায়। এটা হচ্ছে প্রতি লিটার জলে, এর মাত্রা হচ্ছে প্রতি লিটার জলে 1 গ্রাম এই ওষুধ আমরা গুলে আমরা 1 কেজি আলুর জন্য এটা প্রয়োজন। এবং এই দ্রবণ তৈরি করার পরে আমরা একই দ্রবণ 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবো। আর এই জলে ডুবিয়ে নিয়ে এই আলুর যে বীজগুলো, সেগুলো ছায়ায় শুকিয়ে নিতে হবে, নিয়ে তারপর আমরা এটা জমিতে লাগাবো। লাগানোর পরে এবারে হচ্ছে সার প্রয়োগের পালা। সেখানে জৈব রাসায়নিক দুটোই শুনবো আপনার কাছ থেকে, যে কতটা পরিমাণে দিতে হবে এবং কখন দিতে হবে। আমাদের জৈব সার তো অবশ্যই প্রয়োগ করতে হবে, বিশেষ করে আমাদের আলুর গুণগত মান ঠিক বজায় রাখার জন্য। তো সেই জন্য যেটা সুপারিশকৃত যে সারের পরিমাণ, সেটা হচ্ছে কাঠা প্রতি, আমি বলি কৃষক বন্ধুদের সুবিধা হবে, সেটা হচ্ছে প্রায় 70 থেকে 80 কেজি আমরা কম্পোস্ট সার বা গোবর সার আমরা ব্যবহার করব এবং মাটিতে ভালো করে মিশিয়ে দেবো।
আর রাসায়নিক সারের ক্ষেত্রে আসছি, সেটা হচ্ছে কাঠা প্রতি আমরা 1 কেজি ইউরিয়া, 6 কেজি থেকে 6.5 কেজি আমরা সিঙ্গেল সুপার ফসফেট এবং 5 কেজি 500 গ্রাম সেটা আমরা হচ্ছে কাঠা প্রতি মিউরেট অফ পটাশ দেবো। এটা হচ্ছে মূল সার হিসাবে আমরা জমিতে প্রয়োগ করব। জলসেচের কতটা প্রয়োজন? জলসেচ বলতে গেলে খুব ভালোভাবে নজর দিতে হবে আমাদের, যে জল নিকাশি প্রথমে বলেছিলাম ব্যবস্থাটা খুব ভালো থাকতে হবে। আর প্রথম যে 3 সপ্তাহ আলু লাগানোর থেকে আমরা খুব হালকাভাবে সেচ দেবো, কারণ তখন মাটিতে রস থাকে, খুব তাড়াতাড়ি হালকা সেচ দিতে হবে, নাহলে আলু গাছের ক্ষতি হয়। কোনো কারণে যদি হঠাৎ বৃষ্টি হয় তাহলে তাহলে সেখানে জলসেচ দেওয়া চলবে না, এবং জল নিকাশি করে তাড়াতাড়ি জলটা বের করে দিতে হবে। আর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা প্রথম চাপান সার দেব গাছে, অর্থাৎ আলু লাগানোর প্রায় 20 থেকে 25 দিন পরে, তখন আমরা 7 দিন অন্তর অন্তর জলসেচ দেবো। আর দ্বিতীয়বার যে চাপান সার এবং দ্বিতীয়বার যে আলুতে মাটি ধরানো বলা হয়, হ্যাঁ, সেই যখন দেব তখন হচ্ছে ওই 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমাদের জলসেচ দিতে হবে। তো এবারে দেখা যাচ্ছে যে মোট আমরা 10 থেকে 15টা জলসেচ আমাদের লাগবে এই আলু চাষে। লাগানোর পরে তো এবারে যত্ন আত্তির পালা, কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে? পরিচর্যা যেটা হচ্ছে, আমরা প্রথমে দেখব যে আলুতে ওই ভেলি ধরানো বলে, মাটি ধরানো, সেটা হচ্ছে না হলে আলুতে যদি আমরা সারির মধ্যেকার যে গাছ তার মাঝখানে, দুটো সারির মাঝখানের মাটি তুলে নিয়ে যদি আলুর গোড়াতে, গাছের গোড়াতে মাটি না দিই, তাহলে আলুগুলো যখন ধরবে, অর্থাৎ আলু তৈরি হবে, তখন সেটা মাটির ওপরে চলে আসবে। সেই জন্য আমাদের মাটি ধরানোর অর্থাৎ ভেলি বাঁধার খুবই প্রয়োজন, এবং সেটা করা হয় 2বার করা হয়। প্রথমবার ভেলি বাঁধা হয় গাছ লাগানোর প্রায় 20 থেকে 25 দিন পর, আর দ্বিতীয় ভেলি ধরানো হয় প্রায় 30 থেকে 35 দিন পর। এই 2বার ভেলি যে বাঁধা হয়, তখনই কিন্তু 2বারই আমরা চাপান সার দেব এবং পটাশ সার দেব। সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যে সুপারিশ করা যে সারগুলো, সেটা হচ্ছে কাঠা প্রতি আমরা 1 কেজি ইউরিয়া আর ওই 550 গ্রামের মতো হচ্ছে পটাশ দেবো, মানে মিউরেট অফ পটাশ। আর দ্বিতীয় চাপান সার যখন দেব, অর্থাৎ আলুতে যখন দ্বিতীয়বার মাটি ধরানো হবে, তখনও কিন্তু এই একই পরিমাণ আমরা ইউরিয়া এবং পটাশ সার দেব। একটু সংক্ষেপে আপনার কাছে আমি জানতে চাইবো যে রোগ পোকার আক্রমণ সাধারণভাবে কি কি হয় এবং সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? আলুতে বেশ কিছু পোকার উপদ্রব হয় এবং যেটা খুব মারাত্মক। তার মধ্যে কিছু পোকা, যেমন কাটুই পোকা, খুব ক্ষতিকর পোকা, আর আছে জাব পোকা। হ্যাঁ, এই কাটুই পোকা এটা কি করে, ওটা ওই সকালে যে আমরা যদি জমিতে দেখি গাছগুলো সব কেটে, মনে হয় যেন কেউ কাঁচি দিয়ে কেটে দিয়ে গেছে, ওরা ওই সকালে দেখতে পাবো আমরা, কিন্তু রাত্রে ওই কাজগুলো করে ওরা, হ্যাঁ, কাটুই পোকা। এবং ওই আলুতেও দেখবেন কিছু কিছু ফুটোর মতো করে দেয়, সেগুলো বাজারে গেলে দাম কম পায় এবং রোগেরও আরও আক্রমণ বাড়ে ওই অংশগুলোতে। তো সেই জন্য সেই কাটুই পোকা আলুতে খুবই মারাত্মক ক্ষতি করে। তো সেগুলো দমন করার জন্য আমরা দেখেছি যে ওই জমির মধ্যে যদি কিছু আগাছা বা কিছু খড় টড় জাতীয় জিনিস আমরা রাত্রে জমা করে রাখি, ওরা ওর মধ্যে ঢুকে থাকে, মানে আশ্রয় নেওয়ার জন্য। তারপরে সকালে গিয়ে আমরা যদি ওগুলোকে দেখি, ওর পোকাগুলো সব ওর মধ্যে ঢুকে থাকে এবং ওটাকে মেরে দেওয়া যায়। আর প্রতিকার হিসেবে আমরা বলতে পারি যে যখন দেখা যায় যে প্রায় 5% গাছ ধরুন কেটে দিয়েছে, দেখা যাচ্ছে 100-র মধ্যে 5টা, তখন আমরা কিছু ওষুধ ব্যবহারের কথা বলি। তো সেখানে দেখা যাচ্ছে কাটুই পোকার জন্য আমরা কিছু দানাদার ওষুধ আমরা যদি ব্যবহার করি খুব ভালো, হ্যাঁ, যেমন থাইমেট, ফোরেট, এইসব দানাদার ওষুধগুলো, এগুলো একর প্রতি 4 কেজি হারে আমরা যদি ব্যবহার করি এবং মাটিতে মিশিয়ে দিই, তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। আর এই জাব পোকা বলছিলাম, জাব পোকাও খুব ক্ষতিকর, মারাত্মক, কারণ এইটা ওই নরম কাণ্ড আর পাতা থেকে রস শোষণ করে খেয়ে নিয়ে গাছকে বেশ একবারে মানে দুর্বল করে দেয়। আর রোগ কি কি হয়? রোগের মধ্যে বেশ কিছু রোগ আছে যেগুলো খুবই ক্ষতিকর আলুর জন্য, আলুতে বিশেষ করে, যেটা হচ্ছে আমাদের জলদি ধসা রোগ একটা আছে, নাবি ধসা রোগ আছে,
আর ব্যাকটেরিয়াজনিত কিছু উইল্টিং বলা হয়, মানে শুকিয়ে যাওয়া রোগ আছে। অর্থাৎ জমিতে আলুর গাছ খুব সুস্থ মনে হচ্ছে দেখে, কিন্তু দু একদিনের মধ্যে দেখা যাচ্ছে সব ঢলে পড়ে যাচ্ছে, মানে পাতা টাতা সব শুকিয়ে যেন সব গাছ মানে একদম মরে যাচ্ছে। এই ধরনের রোগ আছে। আর এই সমস্ত যেমন জলদি ধসা রোগ বা নামি ধসা রোগ বললাম, এইগুলো দমন করার জন্য বেশ কিছু ওষুধ আমরা স্প্রে করতে পারি। সেটা যেমন কপার অক্সিক্লোরাইড আছে, কার্বানডাজিম আছে, কিছু ওষুধ, সেগুলো 15 দিন অন্তর আমরা যদি জমিতে স্প্রে করি তাহলে এই রোগগুলো দমন করা যায়। ফসল কখন তুলতে হবে? আমরা দেখছি যে জলদি যদি আমরা আলু লাগাই, অর্থাৎ কার্তিক মাসে, তাহলে পৌষ মাসে, অর্থাৎ 70 দিনের মতো সময় লাগে, পৌষ মাসের প্রথমে আমরা কিন্তু ফসল তুলতে পারবো। এবং এটা যদি বাজারজাত করতে পারি, ওই সময়ে নতুন আলু বাজারে আসলে কৃষক বন্ধুরা এমনিতে দাম বেশি পাবেন, হ্যাঁ, তার ফলে লাভ বেশি হয়। আর কোনো সুবিধা আছে জলদি আলুর ক্ষেত্রে? জলদি আলুর ক্ষেত্রে একটা সুবিধা যে আমরা পরপর কিন্তু দুটো ফসল তুলে নিতে পারি একটা জমি থেকে। যেমন হচ্ছে ওই 70 দিনের পরেই আমরা যদি ওইটা ফসল তুলতে পারি, আবার পৌষ মাসে আমরা অন্য একটা ফসল লাগাতে পারি, লাগিয়ে আমরা দুটো ফসল একসাথে তুলে নিতে পারি। তার মানে অনেকগুলোই সুবিধা কৃষক বন্ধুরা পাচ্ছেন। খুব চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন অধ্যাপক অরুণ কুমার বারিক, ধন্যবাদ। আর সেই সঙ্গে কৃষক বন্ধুদের বলবো যে আপনারা তো শুনলেন, আজকে অনেক কিছুই জানা হয়ে গেল। যেগুলো জানা ছিল না সেগুলো একটু মাথায় রাখতে হবে, যেগুলো শুনলেন আজকের এই আলোচনা থেকে। এবং যদি বিশেষজ্ঞ যেভাবে বললেন, যে পথটা দেখালেন, সেই পথ ধরে যদি আপনারা একটু সুসংহত উপায়ে এগোতে পারেন, তাহলে আগামী দিনে বা এবছরও যারা জলদি আলুর চাষ করছেন তাদের কিন্তু হতাশ হতে হবে না, তারা লাভের মুখ দেখবেনই। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। কার্ড? ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। আজকে পয়সা উসুল করেই ছাড়বো, করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে? আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস, হ্যাঁ? হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। ধান আমাদের প্রধান খাদ্যশস্য এবং এই বর্তমান মরশুমে ধান চাষের শেষ পর্যায়ে ধানের প্রধান কীট শত্রুজনিত কয়েকটি সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সমস্যার কিভাবে সুসংগত উপায়ে আমরা প্রতিকার করতে পারি, আজ আমরা এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর হীরক চ্যাটার্জি, অধ্যাপক পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। প্রথমে চলে যাচ্ছি তার কাছে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এই বর্তমান মরশুমে ধান চাষের শেষ পর্যায়ে এসে যখন কীট শত্রুজনিত কিছু সমস্যা দেখা দিচ্ছে, তো সেখানে আমরা কিভাবে প্রতিকার করব এবং এই সমস্যাগুলি কি কি? হ্যাঁ, ধানের এই মুহূর্তে যেগুলো আসবে, অর্থাৎ শেষ পর্যায়ে যে প্রধান কীটশত্রুজনিত যে সমস্যা, তার মধ্যে প্রথমেই রয়েছে বাদামি শোষক পোকা, আর তারপরে হচ্ছে একটা সিলভার স্যুট, অর্থাৎ যেটা আমরা বলি মাছিজনিত সমস্যা, হ্যাঁ, গলমিজ বলি। আর একটা সমস্যা হচ্ছে পরবর্তীকালে ধানের শীষ আসার মুহূর্তে এক ধরনের পোকা লাগে, যেটা সিডলিং স্টেজে, মানে প্রথম দশাতেও লাগে এবং পরবর্তীকালে শেষ পর্যায়েও লাগে। সেটা হচ্ছে ইয়েলো স্টেম বোরার বা আমার মাজরা পোকা। এই মাজরা পোকার সমস্যা কিন্তু প্রথম দশাতেও লাগে, শেষ দশাতেও লাগে। আর যেটা বললাম বাদামি শোষক পোকা এবং গলমিজ, যেটাকে ভেঁপু পোকা বলা হয়, আর এইগুলো
মোটামুটি শীষ আসার আগে থেকে শুরু হয়, অর্থাৎ রিপ্রোডাক্টিভ ধানের যে রিপ্রোডাক্টিভ স্টেজ সেটাকেই আমরা শেষ দশা বলি, সেই সময় এইগুলোর প্রাদুর্ভাব হয়। এবং তারপরে ধান জমে যাওয়ার পরে, অর্থাৎ ধানে যখন দুধটা জমতে আরম্ভ করে, ধান মানে ফলনটা হয়, সেই সময় আরও কয়েকটি পোকার উপদ্রব হয়। তাদের মধ্যে রয়েছে গান্ধি পোকা, শীষ কাটা মাজরা পোকা বা কাটুই পোকা যেটাকে বলি, এবং আরেকটি রয়েছে যেটা হচ্ছে শীষের মাকড়, আমরা যেটাকে প্যানিক্যাল মাইট বলি। সেটা কিন্তু পরবর্তীকালে আমরা এই দেখতে পাই খুবই আক্রমণ হয়, এবং সেক্ষেত্রে কিন্তু এই আক্রমণের থেকে বেরোনোর কোনো উপায় পাওয়া যায় না, কারণ সেইখানে কোনো রকম কীটনাশক মানে দেওয়া যায় না, কারণ ধান তখন ফলনের মুখে সাধারণত আমরা কোনো রকম কৃষি রাসায়নিক বিষ যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি না, অন্যভাবে আমাদের প্রতিকার করতে হয়। আর যেটা এবং সর্বশেষ যে সমস্যা সেটা সবসময় থাকে, সেটা হচ্ছে ইঁদুর জনিত সমস্যা। ইঁদুর মাঠে সবসময় থাকে এবং প্যানিক্যাল ধান পাকার পরে প্যানিক্যালগুলো কেটে নিয়ে যায়, অর্থাৎ শীষগুলো কেটে নিয়ে গিয়ে তারা গর্তে নিয়ে চলে যায়, এবং তারা যে পরিমাণ খায়, তাদের খাওয়ার যেটা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণে তারা নিয়ে চলে যায়। অর্থাৎ সেইখানে এই কয়েকটা সমস্যা কিন্তু আমাদের শত্রু রয়েছে ধানের শেষ পর্যায়ে, এদেরকে আমাদেরকে মোকাবিলা করতে হবে। এবং এই মোকাবিলা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোকে মধ্যে যেমন সুসংগত উপায়ে একটা পদ্ধতি, হ্যাঁ, এই যে সুসংগত উপায় যেটা বলছেন, যে সুসংগত উপায় বলতে কি বুঝি, যদি সেটা বুঝি। সুসংগত উপায়ে বলতে আমরা আগে যেভাবে প্রতিকার করতাম, অর্থাৎ আগে সমূলে নিধন করতাম, কৃষি বিষ দিয়েই আমরা সেটাকে নষ্ট করে দিতাম এবং সমূলে নিধন। কিন্তু এখনকার প্রজন্ম, এখনকার যেটা আমরা যেভাবে কন্ট্রোল করি অর্থাৎ প্রতিকার করি, সেটা হচ্ছে সমূলে নিধন নয়, তাদেরকে থাকতে দেওয়া হয়, কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রকম কৃষি বিষ প্রয়োগ করব না। এটা হচ্ছে আমাদের এই যে এখন গ্রিন টেকনোলজির যে যুগ, অর্থাৎ আমাদের পরিবেশ সহায়ক যে বীজগুলো রয়েছে সেই পরিবেশ সহায়ক বীজগুলোকে ব্যবহার করব। আমাদের পরিচর্যাগত যে দিকগুলো রয়েছে সেই পরিচর্যাগত দিকগুলো ব্যবহার করব। আমাদের মেকানিক্যাল কন্ট্রোল অর্থাৎ যান্ত্রিক পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করব। ফেরোমন বিহেভিয়ারাল কন্ট্রোল, আমাদের যে চারিত্রিক যে গঠনগুলো রয়েছে কীট শত্রুর, সেই চারিত্রিক গঠনগুলোকে কাজে লাগিয়ে আমরা কন্ট্রোল করব, যেটাকে বিহেভিয়ারাল কন্ট্রোল বলি, ফেরোমন কন্ট্রোল। হ্যাঁ, এইভাবে করে শেষে যখন দেখব যে আর না হলেই নয়, অর্থাৎ আমাকে কৃষি বিষ প্রয়োগ করতেই হবে, সেই মুহূর্তে আমরা কৃষি বিষ প্রয়োগ করব। তার আগেই আমরা এই যে পদ্ধতিগুলো বললাম, যে যান্ত্রিক পদ্ধতি, পরিচর্যাগত দিক, ফেরোমন, বায়োলজিক্যাল কন্ট্রোল অর্থাৎ পরিবেশ সহায়ক যে জৈবিক পদ্ধতি, সেই জৈবিক পদ্ধতির মাধ্যমেও আমরা কন্ট্রোল করি, মানে একে প্রতিকার করার চেষ্টা করি। বায়োলজিক্যাল কন্ট্রোল মধ্যে আমার বলতে অর্থাৎ আমাদের পরিবেশেই সাধারণত আমাদের বন্ধু পোকা রয়েছে। সাধারণত যে কোনো জমিতেই আমরা যখন গাছ লাগাই, ফসল ফলাই, তখন যদি তাতে কোনো রকম কৃষি বিষ প্রয়োগ না করা হয়, তাহলে আমরা দেখতে পাই যে 2:1 অনুপাতে কিন্তু বন্ধু পোকা শত্রু পোকা থাকে। এইটা যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু কোনো রকম কৃষি বিষে প্রয়োগ করার দরকার নেই। এবং কৃষি বিষ প্রয়োগ করার পর মানে ফলটা কি খুব ভালো হয় না, মানে একটু খারাপই হয়? হ্যাঁ, কৃষি বিষ প্রয়োগ করলেই সাধারণত আমাদের এই টক্সিসিটি রয়ে যায়। এখন তো জানেন যে ধরনের কৃষি বিষগুলো রয়েছে, ডিডিটি, বিএসসি, এগুলো ব্যান্ড হয়ে গেছে, তবুও যে ধরনের অর্গানোফসফেট যেগুলো রয়েছে এগুলোর মধ্যে এগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে যে আমাদের কৃষি বিষের যে একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের মানব শরীরের মধ্যেও চলে আসছে, গাভী দুগ্ধের মধ্যেও আসছে, সবজির মধ্যে চলে আসছে, ফসলের মধ্যে চলে আসছে, তাতে আমাদের খাদ্যগুণ নষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের আমাদের রোগ পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন টেরাটোজেনিক যে এফেক্ট সেগুলো কিন্তু আমরা দেখতে পাই, কার্সিনোজেনিক এফেক্টও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো দেখতে পাই। সেই জন্য আমরা বলছি পরিবেশ সহায়ক বীজ যেগুলো রয়েছে সেইগুলোর ব্যবহার করব এবং অনেক বেশি বেশি করে এই যে পদ্ধতিগুলো, যে প্রতিকারমূলক যে পদ্ধতি, সেইগুলোর দিকে বেশি জোর দেবো। আচ্ছা, এই যে এক্ষেত্রে বলি যে অর্থনৈতিক চৌকাঠ সীমা, এই কথাটির অর্থ যদি আপনি একটু বুঝিয়ে বলেন। আমরা এখন বলছি যে কৃষি ফসল খেতে কীটশত্রু দেখলেই কিন্তু আমরা কৃষি বিষ প্রয়োগ করব না। আমরা দেখব যতক্ষণ না পর্যন্ত তার একটা মাত্রা আছে, অর্থাৎ অর্থনৈতিক চৌকাঠ সীমা যতক্ষণ না পেরোচ্ছে। এই অর্থনৈতিক চৌকাঠ সীমাটা হচ্ছে এমন একটা সীমা যে সীমা অর্থাৎ এমন একটা সংখ্যা
যেটা গোনা হয় প্রতি নির্দিষ্ট একটা পাতাতে বা গুছিতে বা কোনো স্কোয়ার মিটারে গোনা হয়, এই সংখ্যাটা যদি তার সেই নির্দিষ্ট সংখ্যা থেকে বেশি হয় তাহলেই কিন্তু এই অর্থনৈতিক ক্ষতি করে। অর্থাৎ আমরা যদি কৃষি বিষ প্রয়োগ করি এবং এই কৃষি বিষ প্রয়োগের ফলে যে পরিমাণ কীটশত্রুর আক্রমণ কমবে, সেই আক্রমণটা যাতে করে আমার উৎপাদন যে বৃদ্ধি হবে সেইটার সঙ্গে কম্পেনসেট করে, অর্থাৎ সেটার সঙ্গে সামঞ্জস্য থাকে। এখন দেখা যায় যে কীটশত্রু মাঠে আসার সঙ্গে সঙ্গেই আমরা কৃষি বিষ প্রয়োগ করি। কৃষি বিষ প্রয়োগ করলে তো কিন্তু দেখা যায় যে সেই কীটশত্রু হয়তো আদৌ সেই পরিমাণ ক্ষতি করছে না, কিন্তু কৃষি বিষ প্রয়োগ করে দিলাম। কৃষি বিষ প্রয়োগ করার জন্য আমার পরিবেশের বন্ধু পোকাগুলো মারা গেল। বিভিন্ন রকম যে নন টার্গেট বায়োটা, যে শামুক, সাপ, ব্যাঙ যেগুলো রয়েছে, যেগুলো আমাদের কীটশত্রুকে আক্রমণ মানে অনেকটাই কন্ট্রোল করে, প্রতিহত করে, তারা মারা যায়। অর্থাৎ আমরা চাইব যে এর মাত্রা যদি অর্থনৈতিক চৌকাঠ সীমা পেরোয় তাহলেই কিন্তু আমরা কৃষি বিষ প্রয়োগ করব। যেমন ধানের ক্ষেত্রে বলে মাজরা পোকা, এই মাজরা পোকাটা যখন প্যানিক্যাল স্টেজে যখন এর লাগে, অর্থাৎ যখন এটা সাদা শীষ তৈরি করে, শেষ পর্যায়ে যখন মাজরা পোকার আক্রমণ হয় তখন সাদা শীষ করে, আগে তো ডেড হার্ট তৈরি করে, কিন্তু সাদা শীষ অর্থাৎ যখন হোয়াইট ইয়ার হেড তৈরি হয় তখন যদি এর মাত্রাটা 5%-এর বেশি হোয়াইট ইয়ার হেড হয়ে যায়, অর্থাৎ 100টা গুচিতে যদি 5টা থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিক চৌকাঠ সীমা পেরিয়ে গেছে। যেমন বাদামি শোষক পোকার ক্ষেত্রে যদি 20টা পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ দশা যদি আমার প্রতি হিলে দেখতে পাই তার গুণাতে, তাহলে কিন্তু এটা অর্থনৈতিক চৌকাঠ সীমা পেরিয়ে গেছে। যেমন গান্ধী পোকার ক্ষেত্রে বললাম, এটা খুব মারাত্মক পোকা। এটা একদম যখন ধানের দুধ জমতে শুরু করছে সেই সময় এর আক্রমণটা হয়, তার মানে শোষক নল ঢুকিয়ে এই দুধটা খেয়ে নেয়, অর্থাৎ তখন আমার ছিটে ধান হয়ে যায় বা মরা ধান হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একে আক্রমণ থেকে প্রতিহত করতে গেলে আমাকে অন্যভাবে যেতে হবে, অর্থাৎ কোনো রকম কৃষি বিষ প্রয়োগ করা যাবে না, আমাকে যান্ত্রিক পদ্ধতি বা পরিচর্যাগত যে পদ্ধতিগুলো আছে সেইগুলোর দিকে যেতে হবে। এর অর্থনৈতিক চৌকাঠ সীমা হচ্ছে যদি প্রতি গুছিতে যদি একটি করে পূর্ণাঙ্গ গান্ধী পোকা দেখতে পাই, তাহলে কিন্তু এর ক্ষতিকারক দিক হচ্ছে, এবং তখন প্রয়োগ করা, তখনই আমরা কিন্তু কৃষি বিষ প্রয়োগ করব বা অন্যান্য যে পরিচর্যাগুলো মূলক দিকগুলো আছে সেগুলো কিন্তু অর্থনৈতিক চৌকাঠ সীমা না পেরোলেও আমরা নিতে পারি। কৃষি বিষের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক চৌকাঠ সীমাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এবং যখন কীটের আক্রমণটা অনেকটা বেশি হয়ে যায়, তখন কৃষক বন্ধুরা কি কি ওষুধ প্রয়োগ করলে ওনারা আরও বেশি লাভবান হবেন? হ্যাঁ, এই যখন কীটশত্রুর আক্রমণ যখন অর্থনৈতিক চৌকাঠ সীমা পেরিয়ে গেছে, তখন আমরা সাধারণত বলি যে সাধারণত দুইভাবে আমরা কীটশত্রুকে প্রতিকার করতে পারি। একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আর একটা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা। এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো হচ্ছে কীটশত্রু আক্রমণ হচ্ছে বা অর্থনৈতিক চৌকাঠ সীমার নিচে আছে, তখনই কিন্তু আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিতে পারি। এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর মধ্যে প্রধান হচ্ছে একটা বীজ শোধন। বীজকে ঠিক মতো শোধন করতে হবে। যেমন আমরা জমিতে লাগানোর পরে লাগানোর ঠিক আগে, অর্থাৎ সিডলিং স্টেজে যখন গুচি থাকে, অর্থাৎ আফরগুলোকে যদি আমরা ক্লোরোপাইরিফস দ্রবণে 4 থেকে 5 ঘন্টা যদি ডুবিয়ে নিয়ে আমরা মূল জমিতে লাগাই, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু মাজরা পোকার সমস্যা থেকে রক্ষা পাবো, ভ্যাপু পোকার থেকে পাবো, এবং বিপিএইচের থেকেও অনেকটা বেশি পাবো। এবং এর পরবর্তীকালে, অর্থাৎ যখন দেখছি যে আমার শীষ চলে আসছে সেই সময় বিপিএইচের আক্রমণ বা মাজরা পোকার আক্রমণ, সেই সময় আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি। এটা এমন একটা ফাঁদ যেটা হচ্ছে পুরুষ মদগুলোকে আকৃষ্ট করে এবং স্ত্রী মদগুলো মিলিত হতে পারে না বলে তার ডিম নিষিক্ত হয় না। ডিম নিষিক্ত না হলে কিন্তু তার আক্রমণ আর থাকছে না, অর্থাৎ আমরা সেইখানে পুরুষ মদগুলোকে আকৃষ্ট করে ফেরোমন ফাঁদের মাধ্যমে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে উপকার পেয়েছি। এবং কৃষক বন্ধুরাও কিন্তু এই ব্যবহার ফেরোমন ফাঁদ বাজারে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। হ্যাঁ, সেইভাবে আমরা কিন্তু স্কিরপোলিওর বলে যেটা বাজারে খুব চলে, সেটা কিন্তু ব্যবহার করলে আমরা কিন্তু ভালো ফল পাই। এবং এটা প্রতি হেক্টরে 10টি করে কিন্তু লাগাতে হবে এই ফেরোমন ফাঁদ। আচ্ছা, এই আপনি যে কথা বললেন যে বীজ শোধন হচ্ছে একটা মূল ফ্যাক্টর, তো এই বীজ শোধন কৃষক ভাইরা কিভাবে করবেন? হ্যাঁ, বীজ শোধন বীজ লাগানোর আগেই আমরা আমাদের কাছে সবসময় মোটামুটি জানি যে ধান লাগালেই কিন্তু আমার মাজরা পোকার সমস্যা হবে,
আমার বিপিএইচের সমস্যা হবে, আমার ভেঁপু পোকার সমস্যা হবে। তাহলে এই সমস্যাগুলো থেকে এড়ানোর জন্য আমরা সাধারণত ক্লোরোপাইরিফস বলে একটি ওষুধ আছে, যেটা 20 EC বাজারে পাওয়া যায়। এছাড়াও ফিপ্রোনিল 3G বলে একটি ওষুধ আছে, সেটাও বাজারে জাত। এই ফিপ্রোনিল 3G আমরা দিয়ে বা ক্লোরোপাইরিফস দিয়ে, আরেকটি ওষুধ আছে শোষক জাতীয় পোকার জন্য, যেমন বিপিএইচ, হ্যাঁ, বা এই যে গ্রিন লিফ হপার যেটা রয়েছে, হ্যাঁ, শ্যামা পোকা, এগুলোর জন্য আমরা ইমিডাক্লোরপিড বলে আর একটা ওষুধ আছে, সেই ওষুধে শোধন করতে পারি। ইমিডাক্লোরপিডের ক্ষেত্রে এর মাত্রাটা একটু জেনে নিন। এটা হচ্ছে 1 ml প্রতি লিটার জলে গুলে, সেটার মধ্যে যদি আমরা আধ ঘন্টা যদি সিডলিংগুলোকে, এই বীজগুলোকে ডুবিয়ে তারপর শুকিয়ে যদি আমরা মূল জমিতে ফেলি, তাহলে কিন্তু শোষক পোকার আক্রমণ অনেকটা কমে যায়। এবং ক্লোরোপাইরিফসের ক্ষেত্রে বললাম, যেটা সিডলিং যদি ডুবিয়ে আমরা 4 থেকে 5 ঘন্টা রেখে যদি মূল জমিতে রাখি, তাহলে কিন্তু অনেকাংশেই আমরা লাভবান হতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। আর আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আজকে তারা এই ধানের যে কীট পোকা অর্থাৎ কীটজনিত সমস্যামূলক যে সমস্যার কথা আমরা আজকে আলোচনা করলাম, তা থেকে কি করে প্রতিকার পাওয়া যেতে পারে, আশা করি সে বিষয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং নিশ্চয়ই পরবর্তীকালে লাভবান হবেন। ভাই, এখন হরিয়ার ক্ষেত আমাদের জন্য উদাহরণ হয়ে গেছে। হ্যাঁ ভাই, এখন NFSM হরিয়ার ক্ষেতকেই বেছে নিয়েছে ভরপুর ফসলের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কথা শেখাবার জন্য। এইভাবে চাষের প্রণালী, সময় আর উপাদানের মাত্রার বিষয় কৃষকেরা সঠিক তথ্যাদি পায়, যার ব্যবহার তারা নিজের ক্ষেতে করে। ভাই সকল, শেখো উন্নত ক্ষেতির প্রসঙ্গে, এগিয়ে চলার সঙ্গে সঙ্গে NFSM এর মদত হচ্ছে ভালো, প্রতিটি ক্ষেতের জন্য আলো। আজকের পয়সা উসুল করেই ছাড়বো, করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে? আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস। হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারি এই কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। NHM বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।